নমস্কার ও শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আমি প্রীতলি মোদক। আজকের আলোচনার বিষয় শাক্ততন্ত্র। ভারতীয় আধ্যাত্মিকতা, সাধনা ও দর্শনের এক গভীর ও বহুমাত্রিক অধ্যায়, যা শক্তি উপাসনা, তন্ত্রচর্চা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। আজকের অধিবেশনের বিশিষ্ট বক্তা ডক্টর অর্ঘদীপ্ত কর। ডক্টর কর সোনারপুর মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের সঙ্গে যুক্ত থেকে দীর্ঘদিন ধরে শিক্ষাদান করে চলেছেন। ডক্টর কর তার পিএইচডি সম্পন্ন করেছিলেন জামিয়া মিলিয়া ইসলামিয়া সেন্টার ফর দ্য স্টাডি অফ কম্পারেটিভ রিলিজিয়নস অ্যান্ড সিভিলাইজেশন থেকে, যেখানে তিনি শাক্ততন্ত্র নিয়ে গভীর গবেষণা করেছেন। তিনি সেন্টার ফর ইন্ডিক অ্যান্ড আগমিক স্টাডিজ ইন এশিয়ার সমন্বয়ক হিসাবেও কাজ করেছেন এবং দেশ বিদেশের নানা সেমিনার ও ওয়েবিনারে অংশগ্রহণ করেছেন। একজন গবেষক হিসেবে তিনি শাক্ত দর্শন, তন্ত্র ও আইকনোগ্রাফি নিয়ে বহু গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা করেছেন। পাশাপাশি তিনি একজন দক্ষ শিল্পী, বিশেষত তান্ত্রিক শিল্পকলায় তার বিশেষ পারদর্শিতা উল্লেখযোগ্য। আজকের এই আলোচনায় তার জ্ঞান ও অভিজ্ঞতা আমাদের নতুন দৃষ্টিভঙ্গিতে আলোকিত করবে। আর দেরি না করে আমি ডক্টর অর্ঘদীপ্ত করকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আজ আমাদের এই আলোচনায় আমাদের দ্বিতীয় পর্ব শাক্ততন্ত্র সম্বন্ধে। এর আগে আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, গার্গীদিকে অনেক ধন্যবাদ এবং মিস্টার মোদককেও ধন্যবাদ, গণেশ মোদককে ধন্যবাদ। আমি গত পর্বে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম তার সঙ্গে ধারাবাহিকতা রেখে আজকের বিষয় নিয়ে আলোচনা করব। তবে যেহেতু একটি মাস মাঝখানে বিগত হয়েছে এবং অনেকেরই হয়তো অনেকে তাতে ছিলেন না, আজকে হয়তো এসেছেন, বা অনেকে তাতে ছিলেন আজকে আসেননি, তো আমি খুব ছোট্ট করে বলে দিই যে আমরা আগের যেই ক্লাসটা হয়েছিল, আগের বক্তৃতায় আমরা কি কি আলোচনা করেছি সেগুলো ছোট্ট করে বলে দিই। আমরা তন্ত্র কথাটির অর্থ কি, যে তন ধাতু থেকে তন্ত্রের উৎপত্তি, যেখানে তন কথাটির অর্থ বোনা, যে কোনো একটি নলেজ সিস্টেম, একটি জ্ঞানের যে একটি দেহকে বুনছে, বডি অফ নলেজকে বোনা হচ্ছে, সেই হিসেবেই তন্ত্র শব্দটি এসেছিল। এবং কোথায় তন্ত্র আমাদের প্রচলিত যেই স্বরদর্শন, বিশেষ করে বৈদান্তিক যে ভাবনা থেকে আলাদা, বা সাংখ্য, বেদান্ত, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, এখান থেকে আলাদা কোথায় হচ্ছে সেই নিয়ে আলোচনা করেছিলাম। খুব ছোট্ট করে বলে দিই, মানে আমরা তো যখন দর্শন চর্চা করি তখন একদিকে ধরুন আমরা যে পরম তত্ত্ব তাকে আমরা ব্রহ্ম বলি, কিংবা সাংখ্যের দৃষ্টিতে আমরা যখন 25 তত্ত্ব ধরছি সেখানে প্রকৃতি এবং পুরুষ দুটো তত্ত্ব সবার উপরে থাকছে। যেভাবেই হোক, আমাদের সাধারণ প্রবণতা রয়েছে যে আমরা সর্বোচ্চ স্তরে একটি নির্বিকার, নিষ্ক্রিয়, নিস্পন্দ সত্তাকে রাখতে পছন্দ করি, এবং যেটি সক্রিয় বা ক্রিয়াশীল তাকে এক ধাপ নিচে রাখি। সেটা অদ্বৈত বেদান্তের ক্ষেত্রে আমরা দেখছি যে ব্রহ্ম উপরে থাকছেন এবং নিচে থাকছে ব্রহ্মের যে সগুণ স্বরূপ, প্রাতিভাসিক যে সত্তাতে ব্রহ্ম যেভাবে দেখা দেন, ঈশ্বর বা মায়া, মানে মায়ায় প্রতিবিম্বিত হয়ে যখন আমরা ব্রহ্মকে দেখছি তাকে ঈশ্বর বলছি, সেই ঈশ্বর থাকছে এক ধাপ নিচে, আর একেবারে পারমার্থিক সত্তায় থাকছে নির্গুণ ব্রহ্ম, সেখানে কোনো ক্রিয়া নেই। সাংখ্য দেখছি উপরে থাকছে পুরুষ, সর্বোচ্চ তত্ত্ব, আর প্রকৃতি থাকছে নিচে, ক্রিয়াশীল, ক্রিয়াক্ষেত্রটা খানিকটা নিচের ক্ষেত্র, আর উপরে যখন চলে যাচ্ছে তখন সেটা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। কিন্তু আমি আগেও বলেছিলাম তন্ত্রে বিষয়টি এমন নয়, এই যে একটা হায়ারার্কি দেখছি এমনটি থাকছে না, তন্ত্রে জিনিসটি এমন হয়ে যাচ্ছে, মানে একটি তত্ত্ব হয়ে যাচ্ছে, সক্রিয় এবং নিষ্ক্রিয় দুটো কিন্তু আলাদা তত্ত্ব থাকছে না, দুটো একটা আরেকটার মধ্যে ঢুকে যাচ্ছে, ঢুকে একটাই তত্ত্ব হয়ে যাচ্ছে। এইভাবে
মানে যাকে আমরা নিষ্ক্রিয় বলছি সেও একদিক থেকে সক্রিয়, আর যাকে সক্রিয় বলছি সেও একদিক থেকে নিষ্ক্রিয়, এবং দুটো আলাদা তত্ত্ব থাকছে না, দুটো একটাই তত্ত্ব এইরকম হয়ে যাচ্ছে। আমরা সাংখ্য বেদান্তে দেখেছিলাম এরকম, কিন্তু তন্ত্রে কিন্তু বিষয়টি এমন। এবং এই যে অদ্বৈতটি, এটিকে বলছে পরাদ্বৈতবাদ। এবং এই পরাদ্বৈতবাদে এসে, এটি আমি কাশ্মীর শৈব ধর্ম থেকে যেই শৈবাগমে যেই শব্দটি ব্যবহার করা হয় পরাদ্বৈতবাদ, পর অদ্বৈত, মানে অদ্বৈতর চরমতম একটি স্বরূপ, সুপ্রিম নন ডুয়ালিজম। যেটা কেন বলছে পর, মানে কেন সুপ্রিম নন ডুয়ালিজম, এটা কারণ আমি যেই মুহূর্তে সক্রিয় আর নিষ্ক্রিয়কে এক করে ফেলছি, আমাকে আর জগৎকে, এবার আমাকে তখন আমি আর জগৎকে মায়া বা প্রকৃতির পরিণাম বলে তাকে অস্বীকার করতে হচ্ছে না, একটা ইন্টিগ্রেটিভ দর্শন তৈরি হয়ে যাচ্ছে। জগৎ সেখানে পরম ব্রহ্মের স্বরূপের মধ্যেই কিন্তু একাকার হয়ে যাচ্ছে। তো এইবার এই বিষয়, তারপর আমি তন্ত্রের বিভিন্ন বিভাজন সম্বন্ধেও আলোচনা করেছিলাম। বিশেষ করে সম্প্রদায় ভিত্তিক বিভাজনে যখন আসছে, আমরা ওই জৈন দর্শন, জৈন তন্ত্র, বৌদ্ধ তন্ত্র, হিন্দু তন্ত্র, এবং বিশেষ করে হিন্দু তন্ত্রের প্রসঙ্গে শাক্ত, শৈব, সৌর, গাণপত্য, বৈষ্ণব তন্ত্র নিয়ে আলোচনা করেছি। যাই হোক, আর বলছি এইখানে আমরা আমাদের আজকের বিশেষ যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে শাক্ততন্ত্র। শাক্ততন্ত্র মানে কি? শাক্ততন্ত্র মানে শুধুমাত্র যেখানে শক্তি থাকছে সেটা শাক্ত নয়, তন্ত্রে সর্বত্রই শক্তিবাদ রয়েছে, শক্তিবাদ ছাড়া তন্ত্র হয় না, শক্তিকে মানতেই হচ্ছে। কিন্তু শাক্ত বিশেষ করে বলছি সেটিকে, যেখানে শক্তিকেই পরম তত্ত্ব ধরা হচ্ছে। আমরা সাধারণত শক্তিবাদ দেখলে সেটাকে শাক্ত বলে ফেলি, কিন্তু শাক্ত আর শক্তিবাদ পুরোপুরি এক নয়। শক্তি মানে শাক্তের মধ্যে শক্তিবাদ থাকতেই পারে, থাকবেই, কিন্তু শক্তিবাদের মধ্যে যে ওটা সবসময় শাক্ত হবে তার কোনো মানে হয়। শাক্ত মানে সেটা যেখানে একেবারে চরম স্বরূপটিকে শক্তি স্বরূপে স্বীকার করা হচ্ছে, সেটাকে বলছে শাক্ততন্ত্র। শক্তি যেখানে পরম তত্ত্ব। শৈব ধর্মেও শক্তিবাদ আছে, বৈষ্ণবেও শক্তিবাদ আছে, গাণপত্যেও শক্তিবাদ আছে, কিন্তু শাক্ত সেগুলো নয়। শাক্ত হচ্ছে একেবারে শক্তিবাদ তো থাকবেই, সেই শক্তি যেখানে হবে একেবারে পরম তত্ত্ব, সেটাকেই বলছে আমরা শাক্ততন্ত্র। এবার, এবং আমরা জানি সেটা যে শাক্ততন্ত্রের যে উপাস্য দেবতারা, তারা মূলত ত্রিপুর সুন্দরী, কালী, বা তারা, ত্রিপুর সুন্দরী, ভুবনেশ্বরী, ভৈরবী, সব মহাবিদ্যারা রয়েছেন। নেপালের যে সর্বাম্নায় তন্ত্র, সেখানে আরো অন্যান্য দেবীরাও রয়েছেন, কুবজিকা, সিদ্ধলক্ষ্মী, এই দেবীরাও রয়েছেন সেখানে। তবে যেটা বিশেষভাবে আমাদের মনে রাখতে হবে যে, হ্যাঁ, আমরা তো এটা জানি যে দেবী উপাসনা বা মাতৃদেবী উপাসনার ইতিহাস কতটা প্রাচীন। এমনকি প্রাক বৈদিক যুগেও মাতৃ উপাসনা ছিল, যেটা আমরা মহেঞ্জোদারো, হরপ্পাতে ওই যে মাতৃদেবীদের মূর্তিগুলো আমরা পাই, তার থেকে সেখান থেকে আমরা জানতে পারি। সুতরাং শাক্ত ভাবনা বা শক্তি সাধনার প্রাচীনতা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই, কিন্তু একটি বিষয় নিয়ে বিতর্ক রয়ে যায় যে শাক্ত দর্শনকে বা শাক্ততন্ত্রকে আমরা যদি একটা ক্যানন হিসেবে ধরি, ক্যানন মানে বলতে চাইছি একটি সুগঠিত এবং সুব্যবস্থিত জ্ঞান কাণ্ড, মানে তার সমস্ত ক্রিয়া, তার জ্ঞানগুলো একটা লিপিবদ্ধ আকারে খুব সুন্দরভাবে সাজানো গোছানো ভাবে থাকবে, এক একটা টপ টপ করে মুখে এক একটা গ্রন্থের নাম চলে আসবে। ক্যানন অর্থ এটাকে আমরা বলতে চাইছি এখানে। এখানেই সমস্যা হয়ে যায়, শাক্তদের ক্যাননটা কিন্তু একটু নড়বড়ে। ক্যাননটা অবশ্যই ক্যানন রয়েছে, না হলে শ্রীবিদ্যা নিয়ে আমরা আলোচনা করব কি করে। কিন্তু এই যে একটা, মানে শৈব ধর্মে যেমন একটা সুব্যবস্থিত ক্যানন আমরা পাই, সেরকম শাক্ত ধর্মে পাই না। খুব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিষয়গুলো, যা যা আমরা তার তাত্ত্বিক বিষয়গুলো পাচ্ছি সেগুলো, বা তার ক্রিয়াগুলো পাচ্ছি, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, গুরু পরম্পরা রয়েছে। তার একটি বড় কারণ হচ্ছে যে, যেহেতু এই শাক্ত দর্শনের সিদ্ধান্তগুলো বা তার যে
ক্রিয়াকাণ্ডগুলো সেগুলো যেহেতু বামমুখী মানে বামাচার ঘেঁষা, তাই সেগুলো প্রকাশ্য নয়, এবং প্রকাশ্য নয় বলেই সেগুলো গুরু পরম্পরার মধ্যেই মৌখিক পরম্পরায় চলে আসছিল, ওরাল ট্রেডিশনে। গুরু থেকে শিষ্য, তার থেকে তার শিষ্য, গুরু পরম্পরার মধ্যে দিয়ে চলে আসছিল বলে তাকে সবসময় যে খুব একটা লিপিবদ্ধ আকারে গ্রন্থের আকারে লেখা প্রয়োজন বোধ করা হয়েছে বা প্রয়োজন বোধ করা হয়নি। অবশ্যই যে তন্ত্রগুলো রয়েছে সেখানে এই সিদ্ধান্তগুলোকে আমরা লিপিবদ্ধ রূপে পাই, কিন্তু সেগুলো খুব বিচ্ছিন্ন ভাবে রয়েছে। এবং মূলত গুরু এবং তার যতটা লিপিবদ্ধ হয়েছে তার 99% গুরু পরম্পরায় রয়েছে, সেটি লিপিবদ্ধ হয়নি। তাই কেউ যদি বই পড়ে দাবি করে আমি শাক্ততন্ত্র বুঝে গেছি, সেটি মূর্খতা ছাড়া আর কিছু হবে। কারণ এটি সম্পূর্ণভাবে যেহেতু বলা হয় এটি গুরু পরম্পরায় চলে আসছে, তাই যেটা হয়েছে তাকে লিপিবদ্ধ করা হয়নি, এবং লিপিবদ্ধ সেইভাবে করা হয়নি বলে সেটি ক্যানন হিসেবে তৈরি হতে পারেনি যতটা শৈব দর্শনটা হতে পেরেছে। আজকে যখন আমরা গৌড়ীয় অদ্বৈত বেদান্ত নিয়ে কথা বলবো, একেবারে পুরো গ্রন্থের এত ভাষ্য, এত টিকা, এত এত কিছু চলে আসছে, কিন্তু শাক্ততন্ত্রগুলো যদি আমরা বলি এগুলো ভাষ্য টিকা কোথায়, কয়েকটার রয়েছে, অধিকাংশের নেই, সব ছড়িয়ে ছিটিয়ে। এবং যখন লেখা হয়েছে তখন না বিশেষ এমন এমন সময় লেখা হয়েছে যখন না লিখে উপায় ছিল না, কারণ গুপ্ত হতে 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 এগুলো লুপ্ত হয়ে যাচ্ছিল। এবার মুশকিল হচ্ছে যে শাক্ততন্ত্রকে যখন আমরা একটা ক্যানন হিসেবে বিবেচনা করি, এই যে লিখিত ক্যানন, একটা কর্পাস অফ টেক্সট দিয়ে যদি সেটাকে আমরা বিচার করতে চাই, তাহলে মুশকিল হচ্ছে, তাহলে কিন্তু দেখা যাবে যে এগুলো শৈবাগমের উপরে প্রচন্ড নির্ভরশীল। যেই কারণে অনেকে দাবি করে থাকে যে শাক্ততন্ত্র বলে আলাদা কিছু নেই, এগুলো শৈবাগমেরই একটা উপশাখা, কিন্তু কথাটি ভুল। বরং বরং সত্যি কথা বলতে, আমরা আজকে শৈব দর্শন নিয়ে যতই আলোচনা করি না কেন, এই যে দার্শনিক শৈব ধর্ম বা ওই যে ইন্টেলেকচুয়াল তার যে জ্ঞান কাণ্ডের দিকটা, সেটা যতটাই সমৃদ্ধ হোক না কেন শৈব ধর্মের, আমরা আচ্ছা তন্ত্রে কিন্তু জ্ঞান হাওয়ায় দাঁড়িয়ে থাকে না, জ্ঞান কাণ্ড দাঁড়িয়ে থাকে ক্রিয়াকাণ্ডের উপর, ক্রিয়াকে ভিত্তি করেই জ্ঞান কাণ্ড তৈরি হয়। আমরা যদি শুধু জ্ঞান কাণ্ড দিয়ে বিচার, আজকে যে কাশ্মীরীয় শৈব ধর্মের ধারাটা তার এত এত অভিনব, সেই সোমানন্দ, সেই বসুগুপ্ত থেকে শুরু করে অভিনব গুপ্ত এবং তারপর খেমরাজ এবং যারা যারা এসেছেন, সকলের লেখা এত এত গ্রন্থ, এত এত কিছু, কিন্তু যদি জিজ্ঞেস করে পরম্পরাগুলো কোথায়, লক্ষণজিউর পরম্পরা ছিল, সেটাও অনেকখানি তাকে একটা পাবলিক ফর্ম দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল তার মধ্যে, কিন্তু যে অথেন্টিক তার যে একেবারে কোর রিচুয়াল গুলো, সেগুলো কি আদৌ রয়েছে? সেগুলো কিন্তু হারিয়ে গেছে। আর তন্ত্র কিন্তু ক্রিয়া ছাড়া হয় না, বরং বঙ্গদেশে যেখানে আমাদের কালীকুলের জ্ঞানকাণ্ড বলতে কিছুই নেই, পরম্পরাগুলো কিন্তু রমরমিয়ে চলছে, পরম্পরাগুলো কিন্তু এখানে বেঁচে আছে। শাক্ততন্ত্র কিন্তু বেঁচে রয়েছে, পরম্পরার মধ্যে দিয়ে বেঁচে রয়েছে। শৈব ধর্মের পরম্পরাগুলো কিন্তু এখনো ধুঁকছে অনেকখানি। এটা একটা তার রাজনৈতিক কারণও ছিল, কেন কাশ্মীরে সমস্ত জ্ঞান পরম্পরাগুলো লুপ্ত হয়ে গেছে, মানে মানে সেই মানে লুপ্ত হয় হয় এমন অবস্থা চলে এসেছিল, তবু যে সেটাকে বাঁচিয়ে রাখা গেছে, এটাই অনেকখানি। কিন্তু যেটা বলার কথা, যে শৈব ধর্মের যে জ্ঞানকাণ্ড তো ক্রিয়াকাণ্ড ছাড়া হয় না। আমরা যদি জ্ঞানকাণ্ডের তলে তার ক্রিয়াগুলোকে দেখতে যাই, ক্রিয়াগুলো দেখলে কিন্তু আমরা জানবো যে সেগুলোর আমরা যতটা গভীরে যাচ্ছি, উপরে উপরে সেটা শৈব থাকছে, তার মধ্যে শিব সংক্রান্ত প্রচুর গ্রন্থ, স্বচ্ছন্দ মানে প্রচুর তন্ত্র রয়েছে, যেখানে শিবের মানে শিব সংক্রান্ত যে নেত্রতন্ত্রগুলো, নেত্রতন্ত্র পাচ্ছি, এটা শৈব সিদ্ধান্তের, এবং স্বচ্ছন্দ ভৈরবের সংক্রান্ত যে তন্ত্রগুলো ইত্যাদি, যে তন্ত্রগুলো আমরা আমাদের রয়েছে, আগমগুলো, শৈব আগমগুলো, সেগুলো শিবকে কেন্দ্র করে। কিন্তু তার রিচুয়াল গুলো যত ভেতরে যাব, তার ক্রিয়াগুলোর মধ্যে যত আমরা ভেতরে ঢুকবো, ভেতরে গভীরে যত গভীরে যাব ততই দেখবো কিন্তু ক্রিয়াগুলো বামমুখী হচ্ছে। বামমুখী মানে সেখানে বামাচারের প্রাধান্য বৃদ্ধি পাচ্ছে।
এবং বামাচারের প্রাধান্য বৃদ্ধি পাচ্ছে মানেই কিন্তু সেখানে আস্তে আস্তে শক্তি প্রধানতা লাভ করছে শিবের উপর। মানে ক্রিয়ার দিক, আজকে আমরা ত্রিক বলতেই বলি অভিনবগুপ্তের তন্ত্রালোক, সেই অনুত্তর ত্রিক, সেই নিয়ে এত 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 জ্ঞান চর্চা, এত এত কিছু। কিন্তু এই তন্ত্রালোকটা মূলত কি? মালিনী বিজয়োত্তর তন্ত্রের উপর তারই একটি বিস্তারিত ব্যাখ্যা, টিকা, যাই বলুন না কেন। তন্ত্রলোক মূলত মালিনী বিজয়োত্তরকে কেন্দ্র করে, এবং মালিনী বিজয়োত্তর হচ্ছে যে মূল ত্রিকের যে মূল পরম্পরাটি, সেটি আসলে কি ছিল? সেটি কিন্তু পড়া, পড়া পড়া এবং অপরা, এই তিন দেবীর উপাসনা কেন্দ্রিক ধারা ছিল ত্রিক মূলত। মানে প্রধান, মানে তার যে মৌলিক রূপটা ছিল, সেটা কিন্তু এতটা মানে জ্ঞান সমৃদ্ধ সেটি নাও থাকতে পারে, কিন্তু তার মধ্যে ক্রিয়া ছিল, এবং ক্রিয়াগুলো কিন্তু এই তিন দেবীকে কেন্দ্র করি, পড়া, পড়া পড়া এবং অপরা। আচ্ছা, আমি যে ছবিগুলো পাঠিয়েছি, 3টে ছবি পাঠিয়েছি, তার দ্বিতীয় ছবিটি একটু দেখানো যাবে? তৃতীয়টা না দ্বিতীয় প্রথমটা? না, প্রথমটা না, দ্বিতীয়টা। দ্বিতীয়টা, প্রথমটা আমি পরে আসছি। আচ্ছা, ঠিক আছে। আপনারা কি দেখেছেন সেই ছবিটা, যেখানে এই যে তিনজন দেবী, পড়া, পড়া পড়া, অপরা। পড়া বসে আছেন তার ভৈরবের উপর, ভৈরব সদ্ভাব। পড়া পড়া বসে আছেন রতিশেখর ভৈরবের উপর। অপরা বসে আছেন নবাত্য ভৈরবের উপর। দেখুন, দেবীরা কিন্তু ভৈরবদের উপরে বসে আছে। মানে যত আমরা ক্রিয়ার দিকে যাচ্ছি, যত গভীরে যাচ্ছি, ততই কিন্তু দেবীরা এখানে প্রাধান্য লাভ করছেন ভৈরবদের উপর। এবং আপনারা যারা একটু চর্চা করেন এই বিষয়টি নিয়ে, তারা হয়তো দেখেছেন, আমি ছবিটা জোগাড় করতে ভুলে গেছি, নাহলে দেখিয়ে দিতাম। এই তিন দেবীর পুজো কোথায় হয় জানেন? একটি ত্রিশূল মণ্ডল থাকে, একটি ত্রিশূল থাকে, ত্রিশূলের 3টে শিখা, তার উপর 3টে পদ্ম, আর ওই 3টে পদ্মের উপরে তিন দেবী বসে থাকে। মাঝখানের যে শিখাটি, ত্রিশূলের সেন্ট্রাল প্রং যেটা, তার উপর থাকেন পরা দেবী। তার মানে আমার ডান দিক যেটা বলছি আর কি, এই দিকটাতে পরা পরা, আর এই দিকটাতে অপরা। ওই ছবিটি আমি ভুলে গেছি জোগাড় করতে, আমি পরের ক্লাসে আমি ছবিটি দেখিয়ে দেব। ঠিক আছে, ছবিটি হয়ে গেছে কাজ। এই যে তিন দেবী, পড়া, পড়া পড়া এবং অপরা, এই তিন দেবীর উপাসনায় কিন্তু মূলত ত্রিক ছিল। অভিনবগুপ্ত এই ত্রিকের সিদ্ধান্তকে আরো অনেক, সেটাকে প্রত্যভিজ্ঞা দর্শন দিয়ে, স্পন্দ, ক্রম, সবকিছু দিয়ে আরো অনেক সমৃদ্ধ করে এই যে তার যে অনুত্তর ত্রিক, সেটি রচনা করেছেন। এবং আমরা তো দেখেছি যে অনুত্তর ত্রিকের মধ্যে গিয়ে সেখানে পরম শিবেরই প্রাধান্য। কিন্তু জ্ঞানকাণ্ডে শিবের প্রাধান্য থাকলেও আমরা যদি ত্রিকের ক্রিয়াতে যাই, সেখানে কিন্তু শক্তিদেরই প্রাধান্যটা সর্বাধিক। এবার আমরা দেখব কিভাবে, সুতরাং শাক্ত ধর্মকে শৈবাগমের একটি উপশাখা বলা চলে না, বরং তার যে তার ক্রিয়াভিত্তিক দিকের যে কোর অফ ইটস এসোটারিক সাইট, তার এসোটারিক কোরটার দিকে যত আমরা যাচ্ছি, ততই কিন্তু আমরা শক্তিদের প্রাধান্য বৃদ্ধি দেখতে পাচ্ছি, এবং অবশেষে সেটাই কিন্তু হয়ে যায় শাক্ত ধর্ম। আমরা এই নিয়ে এখন আলোচনা করতে চলেছি। এখন আমরা যে আলোচনাটা করব, আমরা এটাই দেখব যে কি করে স্তর একটা, ওই সেই পেঁয়াজের খোসা ছড়ানো হয় না, কি করে এক একটা স্তর পেরিয়ে পেরিয়ে শৈব ধর্মের যে এক একটা ধারা, তার যে এক একটা সম্প্রদায় বা ধারা, বা তার যে শাস্ত্র, শৈব শাস্ত্রের যে এক একটা স্তর, সেগুলোকে একটার পর একটা ছাড়াতে 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 যত আমরা ভেতর দিকে যাচ্ছি, তত কিন্তু দেখছি যে ওখানে শক্তির প্রাধান্য বৃদ্ধি পাচ্ছে, এবং শক্তি সবশেষে চরম তত্ত্ব হয়ে দাঁড়াচ্ছে। আমরা যদি শৈবাগমের প্রাচীনতম ইতিহাসের দিকে, এই যে এই এসোটেরিক শৈবিজম, যেটা আমি পৌরাণিক শৈব ধর্মের কথা বলছি না,
এই যে এসোটেরিক বা গুহ্য সাধনমূলক যে শৈব ধর্ম তার কথা বলছি, এখানে কিন্তু তার যে প্রাচীনতম তার যে সম্প্রদায়টি সেটি ছিল অতিমার্গ। অতিমার্গ তার মধ্যে আসে এটিকে, এবং অতিমার্গটি ছিল সম্পূর্ণভাবে একটি বৈরাগ্যমূলক বা এসেটিক একটি সেক্ট, এসেটিক একটি স্ট্রিম অফ শাইভিজম। এবং তার মধ্যে আসছে পাশুপত, তালামুক, লাকুল যারা থাকছে তার মধ্যে। বিশেষ করে আমরা জানি যে এই পাশুপত ধর্ম যারা অবলম্বন করে চলেন তাদেরকে সেই পাশুপত ব্রতগুলো পালন করতে হয়, এবং সেখানে কিন্তু এই যে এগুলো কিন্তু সম্পূর্ণ সমাজের বাইরে গিয়ে করতে হচ্ছে। পাশুপত যে সাধক তিনি কিন্তু সমাজের অঙ্গ থাকছেন না, তাই কিন্তু সমাজের বাইরে চলে যেতে হচ্ছে শেষে গিয়ে। এবং এই যে সম্পূর্ণ এসেটিক মুভমেন্ট, এটা পুরোপুরি শ্মশান কেন্দ্রিক, শ্মশানে থেকে সাধনা হচ্ছে। এবং তার মধ্যে কিন্তু মানে খুব মনে রাখতে হবে যে এটি এসেটিক এবং সেলিবেট, অর্থাৎ ব্রহ্মচর্য ভিত্তিক। এখানে কিন্তু কোনো নারী সঙ্গ বা কোনো নারীর সঙ্গে সেক্সুয়াল রিচুয়াল যেগুলো, সেগুলো কিন্তু তার মধ্যে ছিল না। সেটি শ্মশানের সমাজের বাইরে ছিল, ছিল এসোটেরিক, সমাজের বাইরেই ছিল, কিন্তু সেখানে কিন্তু সেক্সুয়াল রিচুয়াল গুলো তার মধ্যে ছিল না। আমরা যে পঞ্চমকারের মধ্যে মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুনের কথা পাচ্ছি, সেই মৈথুন যেটা, সেটা কিন্তু তার মধ্যে ছিল না, মৈথুনটা ছিল না। এবং বাকিগুলো থাকতে পারে, কিন্তু যেটা, এবং সে কারণ সেখানে বীর্য ধারণ, ব্রহ্মচর্য পালনের একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, যেমন বিশেষ করে পাশুপতরা। তারপর যেটা হয়, এবং এটি ছিল এককভাবে বৈরাগ্যমুখী, মানে অতিমার্গের সাধক যারা, তারা কিন্তু শুধুমাত্র বৈরাগ্যই চাইতেন, কোন রকম কোনো জাগতিক ভোগ চাইবেন না, একেবারে শুধু বৈরাগ্যমুখী সাধনা এটা পুরোপুরি। এইবার পরে মানে ভোগ আর মুখ্যের মধ্যে এককভাবে মুখ্যমুখী, ভোগের কোনো সিন নেই এখানে, মানে ভোগ এখানে নেই কোথাও। এবার এইখানেই পরে পরবর্তীকালে আরেকটি ধারা তৈরি হয় অতিমার্গের, যেটি দাবি করে যে সেটি একটি উচ্চতর ধারা, কারণ এটি একই সঙ্গে ভোগ আর একই সঙ্গে মুক্তি দুটোই দিতে সমর্থ, যেটি অতিমার্গ নয়। এবং এই দ্বিতীয় ধারাটির নাম হচ্ছে গিয়ে মন্ত্রমার্গ। আগে ছিল অতিমার্গ, এবং তারপর সেখান থেকে যে দ্বিতীয় ধারাটি তৈরি হয় সেটির নাম হচ্ছে গিয়ে মন্ত্রমার্গ। এবং মন্ত্রমার্গের মধ্যে কিন্তু একাধারে ভোগ এবং সিদ্ধি বা সিদ্ধাই যাকে আমরা বলি, যেগুলো অলৌকিক ক্ষমতা, অতিপ্রাকৃত ক্ষমতা, সেগুলোকে লাভ করার জন্য সাধনা করা হতো। এবং ভোগ আর মুখ্যর একই সঙ্গে, আমরা সাধারণত জানি যে ভোগ আর মুখ্য একসঙ্গে থাকতে পারে না, কিন্তু তন্ত্রমার্গে কিন্তু ভোগ আর মুখ্যই মানে সবসময় একসঙ্গে থাকে, বিশেষ করে মন্ত্রমার্গের পর থেকে। কিভাবে থাকে, তার দার্শনিক গ্রাউন্ডটা কি বা তার দার্শনিক ভিত্তিটা কি, তা নিয়ে আমরা পরে আলোচনা করব। দেখি যদি আজকে সম্ভব হয় করব, না হলে পরের যে বক্তৃতা তাতে আমরা এই নিয়ে আলোচনা করবো। এবং সিদ্ধিও আসছে মন্ত্রমার্গে, তাই মন্ত্র অতিমার্গ থেকে উচ্চ স্তরের। এবং অতিমার্গে কেবলমাত্র যারা বৈরাগী তারা সে অতিমার্গে প্রবেশ করতে পারতেন, কিন্তু মন্ত্রমার্গের মধ্যে একাধারে বৈরাগী এবং গৃহী সব রকমের সাধকরাই কিন্তু মন্ত্রমার্গে আসতে পারতেন। এই যে মন্ত্রমার্গ, আমরা তো দেখলাম যে প্রথমে শুধু এককভাবে অতিমার্গ ছিল, সেখানে একটি বিভাজন হয়, পুরো আগে ছিল অতিমার্গ, তারপরে আসে মন্ত্রমার্গ, এবং যেটি পরে আসে সেটি দাবি করে যে সেটি উচ্চ স্তরে, আরেক উঁচু দিকে। এইবার কালক্রমে মন্ত্রমার্গের মধ্যেও আসে আরো অনেক রকম বিভাজন। মন্ত্রমার্গের মধ্যেও বিভাজন হতে থাকে, কি কোন ভিত্তিতে বিভাজনটি হয়, যে
কতটা বামমুখী, আচ্ছা ঠিক আছে, ওটা পরে দেখাবো। কতটা বামমুখী বা কতটা বামাচারমুখী, কতটা উগ্র, মানে উগ্র সাধনা তার মধ্যে রয়েছে, আর কতটা একটু মানে মন্দ্র রয়েছে, সেই ভিত্তিতে একটা বিভাজন পরবর্তীকালে তৈরি হয়। যেটি উগ্র দিক সেটি ভৈরব তন্ত্রের দিকে চলে যায়। মন্ত্রমার্গের মধ্যে একটি বিভাজন হয়, তার একটি দিক, যেহেতু মন্ত্রমার্গের মধ্যে গৃহী এবং কেটে গেল নাকি? না, ভিডিওটা খালি হ্যালো, ঘুরে গেছে। কেটে গেছে? ভিডিওটা হ্যাঁ, ঠিক আছে, ঠিক চলে আছে। এসছে? একটা হ্যাঁ, কল চলে এসেছিল বলে হঠাৎ করে কেটে গেছিল মাঝখানে। okay. দাঁড়ান, আমি দেখতে পাচ্ছি না, স্ক্রিনটা পুরো ডার্ক হয়ে আছে। অসুবিধা হলে কেটে দিয়ে আবার রিজয়েন করে নিতে পারে। সাউন্ডটা মিউটটা, সাউন্ড আসছে না, মিউট হয়ে আছে। সাউন্ডটা আসছে না, আনমিউট করতে হবে। এবার শোনা যাচ্ছে তো? হ্যাঁ, হ্যাঁ, আমরা দেখলাম যে মন্ত্রমার্গের মধ্যে একটি বিভাজন তৈরি হলো। একটি ধারা এক উগ্রতর সাধনার দিকে চলে গেল, আরেকটি ধারা কিছুটা মূল স্রোতের সঙ্গে একটা আপোষ রেখে চলতে থাকলো, আর দ্বিতীয় ধারাটি আরো উগ্রতর সাধনার দিকে চলে গেল। এবং উগ্রতর সাধনার দিকে যেই ধারাটি গেল সেটি হলো গিয়ে ভৈরব তন্ত্র বা কাপালিক সাধনার ধারা। এবং কাপালিক বলতেই তো আমরা একটু ভয় ভয় পাই, নরবলি দেয়, হ্যাঁ ওরে বাবা খুব বাজে লোক হয়। কিন্তু কাপালিক আসলে কাদেরকে বলে? যারা হাতে কপাল পাত্র রাখে। কপাল পাত্র আর খট্টাঙ্গ, আপনারা বৌদ্ধ মূর্তিতে দেখেছেন না? খট্টাঙ্গ হচ্ছে গিয়ে ওই খুলি রাখা একটা দণ্ডের উপর খুলি, সে মানুষের খুলি করটি থাকছে একটা, তার সেখানে আরো অনেক বিভাগ, যেমন বৌদ্ধদের খট্টাঙ্গের একটা বিশেষ, তার একটা আকৃতিও রয়েছে, তার একটা গঠন রয়েছে, কি কি থাকবে তার মধ্যে। সেই খট্টাঙ্গ দেখেছেন তো? খট্টাঙ্গ আর আরেক হাতে থাকছে কপাল পাত্র, ওই কপাল পাত্রেই তারা তাদের সাধনের যা যা দ্রব্য সেগুলো গ্রহণ করেন। এই যে কপাল পাত্র যারা ধারণ করেন তাদেরকেই বলা হয় কাপালিক। এই যে কাপালিকরা তারা কার সাধনা করে? ভৈরব, ভৈরবের সাধনা করছে। তো এই যে এই তন্ত্রগুলো, এই যে একটা মন্ত্রমার্গ বিভাজিত হয়ে যে দুটো ধারা হলো, একটি হয়ে গেল যেটা মূল স্রোতীয় সমাজের সঙ্গে কিছুটা আপোষ করে স্মার্ত বিধিনিষেধ গুলোকে কিছুটা মেনে চলতে থাকলো, সেটা হলো গিয়ে শৈব সিদ্ধান্ত। আর আরেকটি ধারা যেটি হলো সেটি হলো গিয়ে ভৈরব তন্ত্র। কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কি এইটুকু? প্রথম অতিমার্গ ছিল, অতিমার্গের মধ্যে একটি বিভাজন হলো, একটি অতিমার্গ রয়ে গেল, আরেকটি হয়ে গেল মন্ত্রমার্গ। তারপর গিয়ে মন্ত্রমার্গের মধ্যে একটি বিভাজন হলো, একটি হয়ে গেল ভৈরব তন্ত্র, আরেকটি হয়ে গেল এমনি যেটা শৈব সিদ্ধান্ত। এটা বোঝা গেল? আরেকটি যেটা মন্ত্রমার্গের আরেকটি ধারা যেটা একটু মূল স্রোতের সঙ্গে আপোষ করে চললো, সেটা শৈব সিদ্ধান্ত। যারা দ্বৈতাগম মেনে চলেন সেই সিদ্ধান্তীরা, শৈব সিদ্ধান্তীরা, তারা সেখানে থাকলেন। আরেকটি যেটা উগ্রতর দিকে চলে বাম দিকে উগ্রতর দিকে চলে গেল, তারা হয়ে গেলেন ভৈরব তন্ত্রের লোক, কাপালিক। এবং
যত বাম দিকে যাচ্ছে তত দেখা যাচ্ছে যে দেবীরা ঢুকছে এর মধ্যে, বিভিন্ন দেবীদের উপাসনা আরম্ভ। অতিমার্গে কোনো দেবী ছিল না, অতিমার্গে কোনো দেবীর উপাসনা নেই, শুধুমাত্র এককভাবে রুদ্র। আমরা ওই পৌরাণিক শৈব ধর্মেও দেখি না যে শিব আগে শ্মশানচারী ছিলেন, শিব কোনোভাবে স্ত্রী গ্রহণ করবেন না, তাকে অনেক বলে বুঝিয়ে তবু তিনি রাজি হচ্ছেন না, তারপর অনেক কাঠ খড় পুড়িয়ে তাকে প্রথম সতীর সঙ্গে বিয়ে দেওয়া হলো, তারপর পার্বতীর সঙ্গে বিয়ে হলো। ওই যে রুদ্র যিনি শ্মশানে ঘুরে বেড়াচ্ছেন, কোন রকম কোনো স্ত্রী সঙ্গ করছেন না, কোনো দেবীকে তিনি স্বীকার করছেন না, ওই রুদ্র হচ্ছেন গিয়ে অতিমার্গের রুদ্র, অতিমার্গের উপাস্য দেবতা রুদ্র। তারপর মন্ত্রমার্গে আসার পর প্রথম একটু তার মধ্যে আছে শক্তি, সশক্তিক শিবের ভাবনা এলো, যে শক্তিকে সঙ্গে নিয়ে শিব। মন্ত্রমার্গে এসে এই সশক্তিক শিবের ধারণাটা আস্তে আস্তে তৈরি হলো। সেখানেও যখন বিভাজনটা হলো, তখন একটা দিক তো রয়ে গেল শৈব সিদ্ধান্ত। শৈব সিদ্ধান্তে শিব সশক্তিক, কিন্তু কাশ্মীরের যে শৈব সিদ্ধান্ত সদাশিব, তার শক্তি মানা হচ্ছে, শক্তি রয়েছেন সেখানে, শিবের সঙ্গে শক্তি রয়েছেন, কিন্তু সেই শক্তিকে আলাদা করে কোনো দেবী রূপে পুজো করা হচ্ছে না, শিবের মধ্যেই সমাহিত একটা অ্যাবস্ট্রাক্ট ক্যাটাগরি শক্তি শিবের মধ্যেই রয়েছে, তাকে আলাদা করে কোনো দেবী রূপে পুজো করা হচ্ছে না শৈব সিদ্ধান্তে। যদিও পরে সদাশিবের শক্তি মননমণি স্বীকৃতি হয়, সেটা পরের দিকে গিয়ে, শুরুর দিকে কিন্তু ছিল না এটা। এবং আরেকটি ধারা যেটা ভৈরব তন্ত্রে চলে যায়, সেইখানে কিন্তু ভৈরবকে ঘিরে অনেক দেবীরা ঢুকতে থাকে ভৈরবের শক্তি হিসেবে। এটুকু বুঝতে পারছেন আপনারা? প্রথম একেবারে একক শিব, কোনো শক্তি নেই সঙ্গে নেই, কোনো দেবী সঙ্গে নেই, রুদ্র, একক রুদ্র। তারপরে আসছে, তারপর দেখছি আমরা গিয়ে সদাশিব, সেই সেই শৈব সিদ্ধান্তে সদাশিব যার শক্তি রয়েছেন, কিন্তু আলাদা করে কোনো দেবী রূপে তাকে ভাবা হচ্ছে না। তারপর আসছি আমরা ভৈরব তন্ত্রে, যেখানে একটু উগ্র ভৈরবদের সাধনা হতে থাকলো, যেমন স্বচ্ছন্দ ভৈরব। স্বচ্ছন্দ ভৈরব কিন্তু সদাশিবের উপরে। হুম, অনেকে দাবি করে থাকে যে শৈব ধর্মের সদাশিব হচ্ছে সর্বোচ্চ মূর্তি। না, সদাশিব শুধুমাত্র শৈব সিদ্ধান্তীদের সর্বোচ্চ মূর্তি। এমনি যেটা অদ্বৈতবাদী শৈবাগণ যারা, তাদের কিন্তু শিবের আরো উচ্চতর স্বরূপ রয়েছে, সদাশিব সর্বোচ্চ স্বরূপ নন। এই যে যেমন স্বচ্ছন্দ ভৈরবের তন্ত্রে স্বচ্ছন্দ ভৈরব হচ্ছেন গিয়ে সর্বোচ্চ স্বরূপ, এবং স্বচ্ছন্দ ভৈরবের সঙ্গে শক্তি রয়েছেন, এবং আরো অনেক ভৈরবরা রয়েছেন সেখানে, তুম্বুরু ভৈরব, তারপরে আরো অনেক এরকম সেই ওই তুম্বুরু ভৈরবের সঙ্গে যে চারজন দেবী থাকছেন, হুম, অজিতা, অপরাজিতা, জয়া, বিজয়া, অজিতা, অপরাজিতা, চারজন দেবী, তার চার বোন, চারটে মুখ চারদিকে থাকছেন। মানে খানিকটা আমাদের 64 যোগিনীর মন্দির দেখেছি না, যে চারদিকে বিভিন্ন যোগিনীরা থাকে, মাঝখানে একজন শিব থাকে, সেই যে স্ট্রাকচারটা, মাঝখানে ভৈরব রয়েছেন, আর তাকে ঘিরে তারই শক্তি, তারই রশ্মি রূপে অনেক যোগিনীরা রয়েছে। প্রথম দিকে শক্তিরা এইভাবে প্রবেশ করতে থাকে, যে মূলে যদিও ভৈরবেরই তন্ত্র, মূলে ভৈরবই রয়েছেন, ভৈরবই প্রধান দেবতা, কিন্তু তাকে ঘিরে, আপনারা গেছেন কি ভেড়াঘাটে যে 64 শক্তি, ওই 64 যোগিনী মন্দির, বা হীরাপুরের 64 যোগিনী মন্দির গেছেন? দেখতে পাবেন চারদিকে গোল করে যোগিনীরা রয়েছেন, মাঝখানে ভৈরব রয়েছেন। মানে ভৈরব হচ্ছেন গিয়ে কেন্দ্র বিন্দু, মাঝখানের বিন্দুটি ভৈরব, আর তাকে ঘিরে যে যোগিনীরা রয়েছেন তারা হচ্ছেন গিয়ে ভৈরবেরই বিভিন্ন রশ্মি, প্রাধান্য ভৈরবেরই, শক্তিরা তারই রশ্মি, কিন্তু শক্তিরা রয়েছে। শৈব সিদ্ধান্তে কিন্তু সদাশিবকে ঘিরে এইভাবে শক্তিরা থাকেন না, বা অতিমার্গে রুদ্রের সঙ্গে তো শক্তি থাকেই না। এখানে প্রথম শক্তিরা আস্তে আস্তে ঢুকতে শুরু করলো, বিভিন্ন দেবীরা আসছেন, করে করে ধীরে ধীরে ভৈরবকে ঘিরে বিভিন্ন দেবীর থেকে একজন দেবী ভৈরবের পাশে এসে বসলেন। যেমন আমরা যখন স্বচ্ছন্দ ভৈরবের তন্ত্রে যাই, তখন আমরা দেখি যে স্বচ্ছন্দ ভৈরবের সঙ্গে অঘোরেশ্বরী দেবী থাকছে।
তবে প্রাধান্য স্বচ্ছন্দ ভৈরবেরই। অঘোরেশ্বরী দেবী সেখানে প্রধান উপাস্যা নন, তিনি স্বচ্ছন্দ ভৈরবের শক্তি, প্রধান স্বচ্ছন্দ ভৈরব, কিন্তু অঘোরেশ্বরী দেবী তার পাশে রয়েছেন। এইবার ভৈরবতন্ত্রে দেবীরা ধীরে ধীরে ঢুকতে থাকেন। কখনো ভৈরবকে ঘিরে তৈরি হওয়া শক্তিমণ্ডলী বা যোগিনী মণ্ডলীর আকারে, কিংবা কখনো ভৈরবের বাম পার্শ্বে তার শক্তি রূপে, এককভাবে তার শক্তি রূপে, কিন্তু প্রাধান্য ভৈরবী। কারণ এই যে অঘোরেশ্বরী দেবী, তিনি কিন্তু ভৈরবের থেকেই বেরিয়ে আসছেন, আবার ভৈরবের মধ্যে লীন হয়ে যাচ্ছেন। মানে এখানেও ভৈরবেরই প্রাধান্য রয়েছে। কিন্তু তারপর আমরা আরো বিভাজনের দিকে যাই। এই যে ভৈরব তন্ত্র, সেখানেও ঘটে বিভাজন। বিভাজনটি কেমন? মন্ত্রপীঠ আর বিদ্যাপীঠ। আচ্ছা, মন্ত্র আর বিদ্যা, এই শব্দগুলোর পার্থক্য কি কেউ আমাকে বলতে পারবেন? বা মন্ত্র আর বিদ্যা কথাটার তন্ত্রের পরিপ্রেক্ষিতে এই কথাগুলোর তাৎপর্য কি কেউ বলতে পারবেন? এই যে দশ মহাবিদ্যা, বিদ্যা মানে কি? আমরা উইজডম, নলেজ, এইসব শব্দ দিয়ে তার অনুবাদ করে থাকি, কিন্তু ঠিক আছে এগুলো রয়েছে, কিন্তু এগুলো কিন্তু বিশেষ করে তন্ত্রের প্রসঙ্গে কিন্তু এগুলো মানে নয়। খুব টেকনিক, প্রযুক্তিগত অর্থ কি বিদ্যা কথাটির? এই দীপায়ন বল। Female deity. হুম, Female deity. The Shakti of the Female female deity. deity. বিদ্যা কথাটার মানে, মন্ত্র কথার মানে হচ্ছে পুরুষ দেবতার মন্ত্রকে বলা হয় মন্ত্র, আর স্ত্রী দেবতার মন্ত্রকে বলা হয় বিদ্যা। এটি কিন্তু সবাই বুঝে রাখবে, কারণ পরেও এই বিষয়টি আসবে। পুরুষ দেবতার ক্ষেত্রে হচ্ছে গিয়ে মন্ত্র, এবং স্ত্রী দেবতার ক্ষেত্রে হচ্ছে গিয়ে বিদ্যা। তো আমরা যখন এই যে ভৈরব তন্ত্র যখন আরো ভাঙছে, ভেঙে দুই ভাগ হচ্ছে, একটা দিক হচ্ছে গিয়ে মন্ত্রপীঠ, একটা মন্ত্র মার্গ বলছি না, কিন্তু মন্ত্র মার্গের মধ্যে সবটাই আসছে, মন্ত্র মার্গই ভেঙে ভেঙে এগুলো তৈরি হয়েছে। মন্ত্রপীঠ আর বিদ্যাপীঠ। মন্ত্রপীঠ মানে কি? যেখানে পুরুষ দেবতার প্রাধান্য, যেখানে পুরুষ দেবতার প্রাধান্য, স্ত্রী দেবতা থাকছেন কিন্তু পুরুষ দেবতার অধীনে থাকছে। আর বিদ্যাপীঠ মানে কি? বিদ্যাপীঠ হচ্ছে গিয়ে সেটা যেখানে স্ত্রী দেবতার প্রাধান্য, স্ত্রী দেবতা সেখানে প্রধান হয়ে যাচ্ছে। তাহলে প্রথম অতিমার্গ বিভাজিত হচ্ছে অতিমার্গ এবং মন্ত্রমার্গে। মন্ত্রমার্গ বিভাজিত হচ্ছে গিয়ে কিসে? শৈব সিদ্ধান্ত আর ভৈরবতন্ত্রে। ভৈরবতন্ত্র বিভাজিত হচ্ছে কিসে? মন্ত্রপীঠ আর বিদ্যাপীঠে। এইটুকু পরিষ্কার সবার কাছে? তাহলে পরের দিকে যাচ্ছি, নাকি কারো কোনো সমস্যা রয়েছে বুঝতে? কারো সমস্যা রয়েছে কোনো? কি হলো আজকে কোনো রেসপন্স নেই? কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারে। হ্যাঁ, কারণ এইটুকু না বুঝলে পরের দিকগুলো বুঝতে আরো অসুবিধা হবে। কি ধরে নেবো কারোর সমস্যা নেই, সবাই বুঝতে পারছেন সবটা? যাই হোক, তাহলে আমরা মন্ত্রপীঠ আর বিদ্যাপীঠে এলাম। এবার বিদ্যাপীঠের মধ্যেও পরে আরো বিভাজন হয়। একটা হচ্ছে গিয়ে জামল তন্ত্র, একটা হচ্ছে গিয়ে শক্তিতন্ত্র। আচ্ছা, জামল মানে কি? জামল মানে শিব শক্তি একসঙ্গে, মানে বিদ্যাপীঠের মধ্যেই একটি ধারাতে মানে শক্তির প্রাধান্য থাকছে, কিন্তু শিব আর শক্তি একসঙ্গে পাশাপাশি থাকে, মানে শক্তিরই প্রাধান্য কিন্তু তবু শিব আর শক্তি একে অপরের পাশাপাশি থাকছে। আরেকটি হচ্ছে গিয়ে শক্তিপীঠ, মানে ওখানে শক্তির উপরেই সবচেয়ে বেশি প্রাধান্য চলে যাচ্ছে, শিব কিছুটা কর্নার্ড হয়ে যাচ্ছে ওখানটাতে, শিব কিছুটা প্রান্তবর্তী হয়ে যাচ্ছে, শক্তিরই প্রাধান্য হয়ে যাচ্ছে ওখানটাতে, শক্তিপীঠ। মানে ভৈরবতন্ত্র বিভাজিত হলো মন্ত্রপীঠ আর শক্তিপীঠে। মন্ত্রপীঠে পুরুষ দেবতার প্রাধান্য, শক্তি নিচে, শক্তিপীঠের মধ্যে স্ত্রী দেবতার প্রাধান্য,
পুরুষ একটু কর্নার। সেখানেও আরো বিভাজন হলো জামল তন্ত্র। জামল মানে কি? যুগল। ওই যে শিব শক্তি যুগল। আনমিউট, আমারটা শোনা যাচ্ছে না কথা? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে তো, আনমিউট বললো যেটা। যাই হোক, আগে বলেছিলাম, জামল অনেক আগে। তন্ত্রের মধ্যে হলো শিব আর শক্তি একসঙ্গে থাকছেন, কিন্তু তবু শক্তিকে কেন্দ্র করে পুজোটা হচ্ছে। আর শক্তিতন্ত্রের মধ্যে শক্তি প্রধান থাকছে। তারপর শক্তিতন্ত্রে বিভাজন হলো, একটা হলো ত্রিক, একটা হলো গিয়ে কালীতন্ত্র। এইবার ত্রিকের মধ্যে আমরা দেখছি যে পরা পরা অপরা এই তিন দেবী প্রাধান্য লাভ করেছেন। তাদের ভৈরবদের উপরেই দেবীরা বসে আছেন। এবার কিন্তু আস্তে আস্তে শক্তি শিবের বাম পাশে থাকছেন না, বাম পাশ থেকে তিনি আস্তে আস্তে আরো উপরে উঠতে আরম্ভ করছেন। শিব শুয়ে পড়েছেন সব হয়ে, শক্তি তার উপর বসে পড়ছেন। এই যে আমরা মূর্তিতে দেখি না যে কালী সবরূপী শিবের উপর দাঁড়িয়ে রয়েছেন, এটি কি? এর তাৎপর্য কি? ওই যুদ্ধ করতে করতে পাগল হয়ে নৃত্য করছিল, শিব পায়ের তলায় শুয়ে পড়েছে, পা রেখে সে জিভ কাটছেন, সেটি না। ওটা একটা ছেলে ভোলানো গল্প। এই বিষয়টিকে লোককে লোকে লোকে বোঝানো যাবে না, তাই একটি গল্প বানিয়ে সেটাকে, এবং অত্যন্ত বাজে গল্প, খুব পুরুষতান্ত্রিক গল্প এটি একটি। এখানে হচ্ছে গিয়ে এই যে আমরা দেখছি যে শক্তি ক্রমশ প্রাধান্য লাভ করছেন শিবের উপরে, শিবকে নিচে রেখে শক্তি উপরে দাঁড়িয়ে পড়ছেন বা বসে পড়ছেন, সেই জায়গাটাতে আমরা চলে আসছি। এবং সবার শেষে গিয়ে, কালীতন্ত্রে একেবারে শেষে গিয়ে, তখন শিবকে আলাদা করে আর দেখা যাচ্ছে না, কালী একাই রয়েছেন, দেবীরা একাই রয়েছেন। আচ্ছা, এইবার 1 নম্বর ছবিটা দেখান। এই ছকটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, কারণ পরের ক্লাসগুলোতে এটাকে নিয়ে আরো বিস্তারে আলোচনা করব। 1 নম্বর, এই যে 1 নম্বর ছবিটা দেখুন। এই যে মন্ত্রমার্গের মধ্যে কিভাবে বিভাজন দেখতে পাচ্ছেন, বাম দিকে যেই রেখাটা উঠছে এবং যত বেশি শক্তি ঢুকছে বা শক্তি প্রাধান্য লাভ করছে, ক্রিয়াগুলো কিন্তু তত বেশি উগ্র হয়ে যাচ্ছে। উগ্র হয়ে যাচ্ছে মানেই সেখানে সেক্সুয়াল রাইটস বা মৈথুন ক্রিয়া, যেগুলো মৈথুন ভিত্তিক ক্রিয়াগুলো প্রাধান্য লাভ করছে। আমরা তো জানি যে কালীর সাধনা পঞ্চমকার ছাড়া হয় না, এবং সেখানে পঞ্চতত্ত্ব একেবারে দরকারি, মানে মানে পঞ্চতত্ত্ব অপরিহার্য কালীর সাধনার মধ্যে, এবং সেখানে যে পঞ্চম তত্ত্ব মৈথুন সেটিও থাকতে হবে। তাই আমরা দেখতে পাচ্ছি যে যত বাম দিকে যাচ্ছে ক্রিয়াগুলো তত বেশি গুহ্য হচ্ছে, মানে তত বেশি তার মধ্যে নারীর বা শক্তির তার প্রাধান্য বাড়ছে। শক্তির প্রাধান্য বাড়ছে বোথ থিওলজিক্যালি এন্ড অলসো রিচুয়ালি, মানে রিচুয়ালিস্টিক্যালি বাড়ছে, ক্রিয়ার দিক থেকে বাড়ছে, কারণ সেখানে এই মৈথুন ক্রিয়া তার প্রাধান্য সেটি বৃদ্ধি পাচ্ছে এখানে। এবং আমরা যদি তার যে দর্শনের দিক থেকে দেখি, দেবতত্ত্বের দিক থেকে দেখি, সেখানেও দেখবো যে দেবীরা ধীরে ধীরে প্রাধান্য লাভ করছেন। এই যে মন্ত্রমার্গ কিসে বিভাজিত হলো, একদিক চলে গেল শৈব সিদ্ধান্ত। ভালো করে খেয়াল করুন, যে দিকটাতে শৈব সিদ্ধান্ত লেখা আছে ওই রেখাটি কিন্তু নিচে, আর আরেকটি বাম দিকেরটা যাচ্ছে আর উপর দিকে, সেটি ভৈরব তন্ত্র। কোনটা উপরে, ভৈরব তন্ত্র উপরে না শৈব সিদ্ধান্ত উপরে? দেখুন তো কোনটা উপরে এখানে? ভৈরবতন্ত্র। ভৈরবতন্ত্র উপরে, কারণ ভৈরবতন্ত্র দাবি করে যে শৈব সিদ্ধান্তবাদীরা, ওরা সমাজের খুব ওই বিধিনিষেধ, স্মার্ত বিধিনিষেধ মেনে চলেন বলে তারা নিম্ন শ্রেণীর সাধক। কারণ শৈব সিদ্ধান্তবাদীরা অনেক স্মার্ত বিধিনিষেধ গুলোকে মানছে, ওরা মূল স্রোতীয় সমাজের সঙ্গে আপোষ করে চলছে। কিন্তু ভৈরবতন্ত্র বলছে আমরা আরো উচ্চতর অদ্বৈতের আমাদের অ্যাক্সেস রয়েছে, আমরা আরো অদ্বৈতের, আমরা আরো আমাদের সাধনাটা আরো বেশি উচ্চতর স্তরের অদ্বৈতমুখী, যেই কারণে আমরা মদ্য মাংস মৎস্য মুদ্রা মৈথুনের ব্যবহার করতে পারি। শৈব সিদ্ধান্তে কিন্তু এগুলো নেই।
শৈব সিদ্ধান্তে কিন্তু মদ্যমাংস ওরে বাবা ছি 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 ছি, এগুলো একেবারেই গ্রহণ করা যাবে না। একেবারে শুদ্ধাচারে বিশুদ্ধ সাত্ত্বিক ভাবে নিরামিষ ভাবে সাধনা করতে হবে। মানে খানিকটা আমাদের মানে পরবর্তী আমাদের কৌলাচারের ক্ষেত্রে যেমন আমরা দক্ষিণাচার বামাচারের একটা বিভাজন পাই না, দক্ষিণাচারটা খুব স্মার্ত ঘেঁষা, স্মার্ত বিধিনিষেধ মেনে মদ মাংস চলবে না, নিরামিষ খেয়ে করতে হবে। আর বামাচারে যেখানে মদ মাংসের ভূমিকা রয়েছে, স্মার্ত বিধিনিষেধ সেখানে থাকছে না। তো এখানেও খানিকটা সেই রকম, শৈব সিদ্ধান্ত নিচে, ভৈরবতন্ত্র উপরে। এবার ভৈরবতন্ত্রের বিভাজন কিসে হচ্ছে দেখুন, মন্ত্রপীঠ আর বিদ্যাপীঠ। মন্ত্রপীঠ নিচে না বিদ্যাপীঠ উপরে না মন্ত্রপীঠ উপরে, কোনটা উপরে কি দেখছেন? বিদ্যাপীঠ। বিদ্যাপীঠ, বিদ্যাপীঠটা উপরে। এবং মনে রাখতে হবে যে বিদ্যাপীঠের মধ্যে কিন্তু শক্তি আরো বেশি প্রাধান্য পেয়ে যাচ্ছে, মন্ত্রপীঠের মধ্যে ভৈরবের প্রাধান্য, তাই মন্ত্রপীঠটা এক ধাপ নিচে বিদ্যাপীঠের চেয়ে। আচ্ছা, বিদ্যাপীঠ কোন কোন ভাগে বিভাজিত হয়? একদিকে থাকছে জামলতন্ত্র, একদিকে থাকছে শাক্ততন্ত্র। জামলতন্ত্রে শিব আর শক্তি পাশাপাশি বসে। আমরা শুনেছি না জামল, রুদ্র জামল, ব্রহ্ম জামল, এই শব্দগুলো শুনেছি না আমরা? এই যে জামল মানে যুগল, এখানে যুগল সাধনা হচ্ছে, শক্তি থাকছে কিন্তু যুগল রূপে সাধনা হচ্ছে, এখানে শিব শক্তি যুগলের সাধনা হচ্ছে। আচ্ছা, আমরা বিভিন্ন মূর্তিতে দেখি না, কোথাও শিবের কোলে এক বড় শিব বসে আছে, কোলে একটা ছোট্ট শক্তি, কোথাও দুটো শিব আর শক্তি পাশাপাশি বসে আছে, শিবের মূর্তিটাও যেই আকৃতি, শক্তিরও সমান সমান পাশাপাশি বসে আছে দুজন। কোথাও আবার ছোট্ট শিব নিচে শুয়ে আছে, উপরে বড় কালী বসে আছে, দেখি না আমরা বিভিন্ন রকম মূর্তি। এই সব মূর্তি কিন্তু এক একটা স্তরের দ্যোতক, এক একটা স্তরের এক একটা মূর্তি, বুঝতে পারছেন? জামলতন্ত্রে শিব আর শক্তি পাশাপাশি থাকবে সমান সমান, এখানে কেউ বড় নয়, মানে শক্তিরই প্রাধান্য, তবু আপাত দৃষ্টিতে কেউ বড় নয় কেউ ছোট নয়, দুজন সমান সমান। কিন্তু শাক্ততন্ত্রে শক্তি আরো বড় হয়ে যাচ্ছে শিবের থেকে। শাক্ততন্ত্র উপরে না জামলতন্ত্র উপরে? শক্তিতন্ত্র, সরি, শক্তিতন্ত্র উপরে না জামলতন্ত্র উপরে? শক্তিতন্ত্র। শক্তিতন্ত্র, শক্তিতন্ত্র ওখানে বোঝাই যাচ্ছে যেহেতু শক্তির প্রাধান্য রয়েছে, তাই আরো বেশি বামাচার ক্রিয়া থাকবে, তাতে আরো উগ্র বামাচার ক্রিয়া থাকবে। এবং তারপর শক্তিতন্ত্রের মধ্যে যে বিভাজন আসছে তার মধ্যে থাকছে ত্রিকতন্ত্র আর কালীতন্ত্র। এই যে কালী, খেয়াল করুন সবার উপরে কে, এই পুরো গ্রাফটার মধ্যে এই যে পুরো ছকটা রয়েছে তার মধ্যে সবচেয়ে উপরে কোন তন্ত্রটা রয়েছে? তার তন্ত্র সবার উপরে রয়েছে, কালীতন্ত্র। কালীতন্ত্র। কালীর তন্ত্রটা কিন্তু, আচ্ছা এই যে ছকটা, এটি 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 খুব সুন্দর তৈরি করেছেন অ্যালেক্সিস স্যান্ডারসন। তিনি, আমি আজকে যেই বক্তৃতাটা দিয়েছি সেটি অ্যালেক্সিস স্যান্ডারসনের যেই আর্টিকেলটা ওই শাইভিজম এন্ড দ্য তান্ত্রিক ট্রেডিশন সেটার উপরে করেছি। কারণ এটি আমার মনে হয় মানে এই যে বিভিন্ন শাখা তন্ত্রের, শৈব ধর্মের মধ্যে যে বিভিন্ন শাখা প্রশাখা, সেটিকে বোঝার একটি সবচেয়ে সর্বোত্তম লেখা। আপনারা যদি চান আমি সম্পূর্ণ আর্টিকেলটি আপনাদেরকে এই গ্রুপের মধ্যে পাঠাতে পারি, যদি আপনারা পড়তে ইচ্ছুক হন। এই আর্টিকেলটি পড়লে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কি করে শৈব ধর্মের ভেতর থেকে শাক্ত ধর্মটা একটা ক্যানন হিসেবে বেরিয়ে আসছে ঠিকই, কিন্তু সেটিকে কিন্তু শাক্ততন্ত্র শৈব ধর্মের অফশুট বা কোনো মানে উপশাখা হিসেবে বেরিয়ে আসছে না, বরং শৈব ধর্মের যে ভেতরে কোর রিচুয়ালটা, শাক্ত ধর্ম মানে তার মানে বলা যায় যে একেবারে ভেতরের যে কোর রিচুয়ালটা, শৈব ধর্মের ভেতরে কোর রিচুয়ালটা আসলে শাক্তই। বাইরের থেকে যাকে শৈব, অন্তে শাক্ত বহিঃশৈব সভায়াঞ্চ বৈষ্ণব, একটা কথা আছে না যে ভেতরে শাক্ত বাইরে শৈব এবং সভার মধ্যে বৈষ্ণব। ঠিক আছে, এটা হয়ে গেছে কাজ।
এই যে ভেতরে শাক্ত, তার কারণটা কি? কারণ যে ক্রিয়াগুলো সম্পন্ন করছি, ক্রিয়াগুলো সম্পূর্ণভাবে শাক্ত ক্রিয়া, ক্রিয়াগুলো পুরোপুরি শাক্ত ক্রিয়া, কিন্তু তার বাইরে যে একটা জ্ঞান কাণ্ডে প্রলেপ দিচ্ছি সেটি হচ্ছে গিয়ে শৈব। এবং বাইরে যখন এমনি ইতর জনের সঙ্গে মিশছি তখন একটু হরিনাম করছি, একটু ঈশ্বরের গুণগান করছি, ওটি হচ্ছে গিয়ে বৈষ্ণব। এইভাবেই এই যে বিভাজনটি হয়েছে অন্তঃশক্ত বহিঃশৈব সভায়াঞ্চ বৈষ্ণব, এটি কিন্তু এইখানে এইভাবেই জিনিসটি তৈরি হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে শাক্ত ধর্মটা কোনো শৈব ধর্মের মানে উপশাখা বা তার একটু অবান্তর মানে অঙ্গ বা অংশ নয়, তার একেবারে ভেতরে সার, ক্রিয়ার সার মর্মটাই হচ্ছে গিয়ে শাক্ত ধর্ম। আচ্ছা, এবার 3 নম্বর ছবিটা দেখান। আচ্ছা, আমরা যখন শৈব সিদ্ধান্ত থেকে ভৈরব তন্ত্রে ঢুকি তখন অনেক ভৈরবের মূর্তি কল্পনায় দেখা যায় যে ভৈরবরা সদাশিবের শবের উপর বসে আছেন। ভৈরবরা সদাশিবের শবের উপর বসে থাকেন। কেন? কারণ ভৈরব তন্ত্র বা এই যে কাপালিক তন্ত্র, যেটা তারা দাবি করেন যে তারা শৈব সিদ্ধান্তের থেকে উচ্চ স্তরে, তাই শৈব সিদ্ধান্তের যিনি প্রধান দেবতা সদাশিব, তাকে নিচে রেখে ভৈরবকে উপরে বসানো হয়। কিন্তু তারপর যখন আমরা শক্তির ভেতর ঢুকি, আরো শাক্ত ভাবনায় ঢুকি, পুরো কালীতন্ত্রে পৌঁছে যাই, এবং তার আগে ত্রিকের মধ্যেও যখন ঢুকি তখনও দেখি যে সদাশিবের উপর ভৈরব, ভৈরবের উপর দেবী, মানে শৈব সিদ্ধান্তের উপর ভৈরব তন্ত্র, কাপালিক তন্ত্র, তার উপর এই যে শাক্ত ধারাগুলো, এবং যার চরমে রয়েছে কালীতত্ত্ব, সেগুলো তার উপর রয়েছে। এই যে মূর্তিটা আপনারা দেখেছেন কি, এই যে বিপরীত রতাতুরা কালীর মূর্তিটা, এটি আমার আঁকা ছবি, ওয়াশ পেন্টিং এ করা। এবং আপনারা যদি নবদ্বীপে রাসের সময় যান তাহলে দেখতে পাবেন যে সব শিবা কালীর পুজো হয়, যেখানে সবার নিচে থাকে সদাশিব, তার মানে সেই সবরূপী শিব, তার উপর থাকেন মহাকাল, মহাকাল ভৈরব শুয়ে থাকেন, এবং মহাকালের উপর থাকেন কালী। অনেক রকম ব্যাখ্যা দেখতে পাবেন। কেউ বলবে এটা সাংখ্য, সাংখ্যের পুরুষ প্রকৃতি তত্ত্ব, কেউ বলবে এটা অদ্বৈত বেদান্ত, মানে কালী হচ্ছেন গিয়ে মায়া, সদাশিব হচ্ছে গিয়ে নির্গুণ শিব, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওগুলো কিছু নয়, ওগুলো জাস্ট মূল শ্রোতীয় সমাজের কাছে একটা ব্যাখ্যা দেওয়ার জন্য। এটি এই যে আমরা এতক্ষণ যে বিষয় নিয়ে আলোচনা করলাম, এই যে শৈব ধর্মের যে বিভিন্ন ক্যানন গুলো সম্পর্কে আলোচনা করলাম, আমরা বিভিন্ন ধারাগুলো নিয়ে আলোচনা করলাম, তাদের মধ্যে যে একটা অন্তর্বর্তী হায়ারার্কি বা পূর্বাপর ক্রম, সেটি কিন্তু এই মূর্তিটার মধ্যে প্রতিফলিত হচ্ছে। আপনারা কি এই রূপটা দেখেছেন কালীর? নিচে সব শিব শুয়ে আছে, তার উপর ভৈরব, তার উপর কালী, দেখেছেন কি? হ্যাঁ, দেখেছি। মানে এর পর যদি কোথাও এটিকে কেউ বলে যে এটি সাংখ্য দর্শন বা এটি অদ্বৈত বেদান্তের নির্গুণ ব্রহ্ম, সগুণ ব্রহ্ম, মায়া ইত্যাদি ইত্যাদি বলে থাকেন, ওগুলোকে এক কান দিয়ে ঢুকে এক কান দিয়ে বের করুন, পারলে পাল্টা প্রশ্ন করবেন যে কি করে হয়। সাংখ্যের দর্শন তো তন্ত্রে স্বীকৃত নয়, সাংখ্য দ্বৈতবাদী, তন্ত্র অদ্বৈতবাদী। সাংখ্যের প্রকৃতি জড়, কিন্তু কালী কি তন্ত্রে যখন শিব শক্তি মানা হচ্ছে, শক্তি সেখানে জড় নয়। আর অদ্বৈত বেদান্ত আরো খাটবে না, কারণ অদ্বৈত বেদান্তের মধ্যে যে ঈশ্বরের কথা বলছে, সেই ঈশ্বরের তো কোনো পারমার্থিক সত্তাই নেই, ঈশ্বরের সত্তা তো প্রাতিভাসিক। কালীর সত্তা তো কোনোভাবেই প্রাতিভাসিক নয়, কালী তো সর্বৈভাবে পারমার্থিক সত্তা স্বরূপিণী। সুতরাং অদ্বৈত বেদান্ত এখানে খাটবে না। এখানে যেটা খাটবে সেটা হচ্ছে এই এখন যা বললাম, এই যে বিভিন্ন ধারাগুলো শৈব ধর্মের, সেগুলো। যদিও আচ্ছা, আমরা মাঝে মধ্যেই মানে প্রশ্ন করে থাকি যে বাংলার তন্ত্রের সঙ্গে কি কাশ্মীরীয় তন্ত্রের কোনো যোগ রয়েছে, এই প্রশ্ন উঠে থাকে সচরাচর। যে এতক্ষণ আমি যে তন্ত্রের যে ধারা নিয়ে আলোচনা করলাম, আমি তো কাশ্মীরীয় শৈব ধর্মের পরিপ্রেক্ষিতে এগুলো নিয়ে আলোচনা করলাম, তো বাংলার যে তন্ত্র তার সঙ্গে কি কাশ্মীরীয় শৈব ধর্মের কোনো যোগ রয়েছে? এটি কিন্তু ভীষণ কঠিন প্রশ্ন,
কারণ লিখিত প্রমাণ আমরা সেরকম কিছু পাই না। কিন্তু আমরা যখন পরবর্তীকালে কালীতত্ত্ব নিয়ে আলোচনা করব, কিংবা বাংলার তন্ত্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব, এবং কৌল ধর্ম, পরবর্তী ক্লাসে আমি কৌল ধর্ম নিয়ে আলোচনা করব, সেগুলো নিয়ে যখন আমি বলবো, তখন আপনারা দেখতে পারবেন যে কোথাও কিন্তু একটি যোগ রয়েছেই। কারণ আমাদের কালীর বঙ্গদেশে যে কালীর সাধনা, সেখানে অষ্টভৈরব রয়েছেন, অসিতাঙ্গাদি অষ্টভৈরব রয়েছেন, এবং এই সব ভৈরবদের ধারা বিভিন্ন ভৈরব তন্ত্রের সঙ্গে যুক্ত কাশ্মীরের। আমরা আলাদা করতে পারি না। এবং তার যে গুরুমণ্ডলী, কালীর যে গুরুমণ্ডলী, কালী মানে কালী মন্ত্রের গুরুমণ্ডলী যেটা, সেখানে আমরা মৎস্যেন্দ্রনাথের নাম পাচ্ছি। এই যে কৌল সাধনার ধারা, যেটি আমরা যার সঙ্গে পরবর্তীকালে যে যোগিনী কৌল ধারাটি তৈরি হয়েছে, সেটি আমরা সবাই জানি মৎস্যেন্দ্রনাথের উদ্যোগেই হয়েছে। এবং শাক্ততন্ত্রকে কখনো মৎস্যেন্দ্রনাথকে বাদ দিয়ে ভাবা যায় না। মৎস্যেন্দ্রনাথের উদ্যোগে এই কৌল ধারাটি তৈরি হয়েছে, এবং শাক্ততন্ত্রের যেই স্বতন্ত্র ধারাটি তৈরি হয়েছে, তাতেও মৎস্যেন্দ্রনাথের ভীষণ বড় একটি অবদান ছিল। আপনারা জানেন কি মৎস্যেন্দ্রনাথের কথা, নাকি আমি এমনি শুধু বলে যাচ্ছি প্রসঙ্গ ছাড়া? ওটা একটু আপনি বলবেন, অনেকেই তো জানেন না। হ্যাঁ, মৎস্যেন্দ্রনাথের ইতিহাসটা একটু বলবেন। হ্যাঁ, আচ্ছা, ওটা তো খুব ইন্টারেস্টিং, ওটা মৎস্যেন্দ্রনাথের একটু ইতিহাসটা বলবেন। আমাদের সে তো মানে খুবই বিরাট ইতিহাস। মানে কেন তার নাম মৎস্যেন্দ্রনাথ, এই নামটি মৎস্যের সঙ্গে তার কি যোগ, এই নিয়ে প্রচুর অনেক যে নাথ সম্প্রদায়, আমরা যে নাথ সম্প্রদায়ের কথা বলি, তার তো গুরু মৎস্যেন্দ্রনাথ, কিন্তু কোথাও যেন মৎস্যেন্দ্রনাথের যে ধারাটি, সেটি স্বতন্ত্র হয়ে গেছিল মূল শ্রুতীয় নাথ ধারা থেকে। মানে কেন তার নাম মৎস্যেন্দ্রনাথ, কিসের থেকে এই নামটি এলো, তা নিয়ে অনেক রোচক আখ্যান রয়েছে, কিংবদন্তি রয়েছে। আমি সেগুলোতে আপাতত যাচ্ছি না। কিন্তু এই যে নাথ সাধু যারা, নাথ সিদ্ধ যারা, তাদের মধ্যে যে মৎস্যেন্দ্রনাথের বিশেষ গুরুত্ব ছিল, এই যে তার কদলী রাজ্য নিয়ে একটি কিংবদন্তি প্রচলিত রয়েছে। কদলী রাজ্যে মৎস্যেন্দ্রনাথের গমন, একটি সিনেমা আপনারা দেখেছেন কি, মায়া মচ্ছিন্দ, ওই সিনেমাটি এটি নিয়ে। আচ্ছা, এই যে কদলী রাজ্যে মৎস্যেন্দ্রনাথের গমন, সেটির দুটো সংস্করণ আমরা পাই। একটা পাই যেটা নাথ যোগীরা বলে থাকেন, যেই নাথ যোগীরা আসলে একটু শক্তি বিদ্বেষী, তারা খুব একটা শক্তিকে সহজভাবে স্বীকার করেন। আমরা জানি ওই যে বিভিন্ন শক্তিপীঠের সঙ্গে গোরক্ষনাথের একটি আখ্যান রয়েছে, যে খুব দেবীকে প্রচন্ড হ্যাতা করে। যেমন কঙ্কালীতলা গেছেন আপনারা? বীরভূমে কঙ্কালীতলা, কঙ্কালীতলার দেবীর নাম কঙ্কালী কেন জানেন কি? তার একটি গল্প হয়েছে, যে এখানে এসে গোরক্ষনাথ একদিন এই জায়গা দিয়ে যাচ্ছিলেন, গৌরী মানে দেবী, তিনি তো মায়া মোহ, মানে নাথদের কাছে দেবী মানে শুধু মোহ মায়া অবিদ্যা ইত্যাদি। গৌরী মৎস্যেন্দ্রনাথকে মানে মায়ায় ভ্রামিত করার জন্য বিবশনা হয়ে রাস্তায় শুয়েছিলেন। মৎস্যেন্দ্রনাথ লাঠি দিয়ে গৌরীর কাঁকাল ভেঙে ফেলেছিল। তাই দেবী এখানে কঙ্কালী নামে বিখ্যাত হয়েছে। তো এই যে নাথরা তো প্রচন্ড নারী বিদ্বেষী, এবং আমরা মনসার গল্পেও দেখেছি যে চাঁদ সদাগর যিনি নাথ সাধু ছিলেন, তিনি মনসার কাঁকাল ভেঙেছিলেন, এবং কি পরিমাণে মনসাকে তিনি ঘৃণা করতেন। এবং এই যে নাথরা একটা গল্প বলে যে মৎস্যেন্দ্রনাথ একবার কদলী রাজ্যে গমন করে। কদলী রাজ্য হচ্ছে গিয়ে কামাখ্যার দিকে, এই যে পূর্ব ভারতের। এবং কামাখ্যা সম্বন্ধে তো একটি যে আখ্যা মানে কিংবদন্তি প্রচলিত, সবাই জানেন সেটা, যে ওখানে মেয়েরা সব পুরুষদেরকে ভেড়া বানিয়ে দেয়। মানে আসলে মূলত ছিল কামাখ্যা, যেহেতু সেখানে একটি নারী প্রধান সমাজ ছিল, সেটিকে পুরুষতন্ত্র সবসময় একটা ভয়ের চোখে, ভীতির চোখে দেখে। এবং এবং ভেড়া বলতে মানে কি, খুব আক্ষরিক অর্থে ভেড়া কি, ভেড়া বলতে এখানে মূলত অর্থ করছে যে নারীর অধীন পুরুষ, তাদেরকে ভেড়া বলছে। এটা একটা অত্যন্ত খুব মানে বিশ্রী একটা পুরুষতান্ত্রিক স্টিরিওটাইপ এই জিনিসটি। এবং মৎস্যেন্দ্রনাথ যখন কদলী রাজ্যে গেছিলেন, তিনি ওই কদলী যে বা নারী যারা ছিলেন কদলী রাজ্যের সবাই নারী, ওখানে পুরুষ নেই, সেই নারীদের মোহে পড়ে তিনি একেবারে ওখানে মত্ত হয়ে থাকেন।
এবং তাকে উদ্ধার করতে একবার গোরক্ষনাথ সেখানে নারীর বেশ ধরে গিয়ে ঢোলক বাজিয়ে বাজিয়ে তিনি বলতে থাকেন নিরখ মছিন্দর গোরখ আয়া, নিরখ মছিন্দর গোরখ আয়া, যে গোরক্ষনাথ এসছে, তুমি এবার তোমার মায়ামোহ থেকে জেগে ওঠো। সেই থেকে মৎস্যেন্দ্রনাথের ভ্রান্তি ভাঙে, তিনি সেখান থেকে কদলী রাজ্য থেকে বেরিয়ে আসেন। এটা তো হলো গিয়ে নাথদের ভার্সনটা, নাথরা গল্পটাকে এইভাবে প্রচলিত করে, কিন্তু শাক্তরা কিন্তু এইভাবে দেখে না গল্পটাকে। শাক্তরা বলে যে মৎস্যেন্দ্রনাথ কদলী রাজ্য ছিল আসলে যোগিনীদের রাজ্য, যেটা কামরূপ অঞ্চল। কামরূপে যোগিনীরা গৃহে গৃহে থাকে, কামরূপে তথা ওই যে যোগিনী গৃহে গৃহে, দেবী প্রতিটি গৃহে রয়েছেন। সেই কামরূপে গিয়ে তিনি যোগিনীদের সঙ্গে সাধনা, যে যোগিনী কৌল সাধন ধারাটি প্রবর্তন করেন। সেখানে যোগিনীদেরকে নিয়ে যে সাধন ধারাটি সেটি প্রবর্তন করেন, এবং তার জন্য তিনি যোগিনীদের সঙ্গে যে যৌনাচারে মানে যৌনাচার বলছি না, মৈথুনাচারে লিপ্ত হন, মৈথুন ক্রিয়ায় লিপ্ত হন। মৈথুন ক্রিয়া থেকেই তিনি যোগিনী কৌল ধারাটি তৈরি করেন। এবং আমরা আসামে যেই যোগিনী তন্ত্র বলে একটি তন্ত্র আছে জানি তো, যেখানে কালীর প্রাধান্য, কালীর যেই পরম বিশ্বরূপের বর্ণনা রয়েছে, সেখানে কালীর দেহ থেকে সব যোগিনীরা তৈরি হয়েছে। তো এই যে যোগিনীদের সঙ্গে যে শক্তি সাধনার যোগটি, এটি এখানেই স্পষ্ট হয়ে যায় যে গোরক্ষনাথ কামরূপে গিয়ে এই যে মন্ত্রমার্গের যে চরমতম শক্তি সাধনা, যেখানে আমরা দেখছি যে শিব তলায় নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছেন এবং শক্তি উপরে সক্রিয় হয়ে বসে রয়েছেন। আবার বলছি, কিন্তু এখানে কিন্তু নিষ্ক্রিয় সক্রিয় ইকুয়েশনটা এরকম নয়, এইরকম বা বলা যেতে পারে। খুব শাক্ত ঢুকলে এখানে নিষ্ক্রিয় নিচে, সক্রিয় উপরে, একেবারে আমাদের সব বিপরীত হয়ে যাচ্ছে, উল্টো ভেঙে যাচ্ছে। এখানে শাক্ত ভাবনায় কিন্তু নিষ্ক্রিয় নিচে, সক্রিয় উপরে। শিব শক্তিয়াযুক্ত যদি ভবতি শক্ত প্রভবিত, শিব শক্তিযুক্ত হলেই তিনি কিন্তু সমস্ত কিছু করতে সক্ষম হয়। নচে দেবম দেবো না খলু কুশল স্পন্দিতুমপি, তা না হলে কিন্তু শিবের মধ্যে কোনো কিছু করার ক্ষমতা থাকে না। সুতরাং মানে এই শিব কিন্তু অদ্বৈত বেদান্তে ব্রহ্ম নয় যে মায়াযুক্ত হলে তিনি ঈশ্বর হচ্ছেন, মায়া মুক্ত হলে তিনি আমি তো নিষ্ক্রিয় ব্রহ্ম হয়ে কত আরামে আছি, সেটা নয়। এখানে শিবের শক্তিহীনতাকে তাচ্ছিল্য করা হচ্ছে, মানে তিনি শক্তিহীন হলে তিনি একটি সবে পরিণত হন। অদ্বৈত বেদান্তে নির্গুণ ব্রহ্মকে আমরা নিশ্চয়ই সব বলবো না, তিনি তো নিত্য মুক্ত ব্রহ্ম বলবো তাকে, আমরা নিশ্চয়ই সব বলবো না। তাকে যখন সব বলা হচ্ছে, শিবের থেকে আমরা ইকার সরিয়ে নিলে শিব কি হয়? সব হয়ে যায়। সুতরাং সব হওয়াটা কিন্তু কোনো ক্রেডিট নয়, সব হওয়াটা কিন্তু তার, এই যে সদাশিব নিচে পড়ে থাকছে সব হয়ে। ভৈরবের উপরে দেবী কেন? কারণ আমরা দেখব যে এই অদ্বৈত, এই যে পরাদ্বৈতবাদে, তন্ত্রের যে পরাদ্বৈতবাদ, সেখানে কিন্তু সক্রিয়েরই প্রাধান্য, নিষ্ক্রিয় নিচে। মানে অদ্বৈত বেদান্তে নিষ্ক্রিয় উপরে, সক্রিয় নিচে। তন্ত্রে দুটো অদ্বৈত, সক্রিয় নিষ্ক্রিয় অদ্বৈত, মানে এটা সক্রিয়, এটা নিষ্ক্রিয় অদ্বৈত। বরং অদ্বৈতটা এইরকম, মানে নিষ্ক্রিয়টা নিচে থাকছে, সক্রিয়টা উপরে থাকছে। গার্গীজি, মানে জিনিসটা বোঝানো গেছে কি এইভাবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আপনি হ্যাঁ, এখানে কিন্তু যে সক্রিয় ব্রহ্ম, যে মানে ব্রহ্মের যে সক্রিয় দিকটা, তারই প্রাধান্য বেশি নিষ্ক্রিয়ের থেকে। কারণ নিষ্ক্রিয়কে বলা হচ্ছে সববৎ জড়। অদ্বৈত বেদান্ত যেমন নিষ্ক্রিয়কেই সর্বোচ্চ তত্ত্ব বলছে, তন্ত্র কিন্তু নিষ্ক্রিয়কে সর্বোচ্চ তত্ত্ব বলছে না, নিষ্ক্রিয়কে বরং ছোট করা হচ্ছে, তাকে সববৎ জড় বলা হচ্ছে। তিনি যখন পরম অদ্বৈত শৈবাগমেও কিন্তু পরম শিব চরম তত্ত্ব, পরম সব চরম তত্ত্ব নন, কিন্তু পরম শিব চরম তত্ত্ব, সব নন কিন্তু তিনি শিব। কোন অবস্থাতেই তাকে সব বলছে না, কারণ সব বললে সেটা অদ্বৈত বেদান্তের ব্রহ্মের মতো নিষ্ক্রিয় হয়ে যাবে। আর অদ্বৈত ব্রহ্ম এখানে একটি জড়, গাছ পাথরের মতো একটি জড় বস্তু, আর কিছু নয়।
আচ্ছা, আজকে কি এটুকু থাক নাকি খুব বেশি হয়ে যাচ্ছে? হ্যাঁ, নেক্সট ডেতে আবার আছে তো। তারও কোনো প্রশ্ন রয়েছে?